আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামের আজকে আমাদের প্রথম ক্লাসটা আমরা সাজিয়েছি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যার নাম গুণগত রসায়ন। গুণগত রসায়নের উপর আমরা 5 থেকে 6টি ক্লাস নেব। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। তোমরা দেখতেছো বোর্ডে আমি লিখে রেখেছি গুণগত রসায়ন পর্ব 1। আজকে আমরা এই ক্লাসে যে ধরনের টপিকগুলো নিয়ে আলোচনা করব তার তোমরা একটা আলোচ্য বিষয় এখানে দেখতেছো। প্রথমে আমরা জানার চেষ্টা করব পরমাণু ও মূল কণিকা। পরমাণুকে ইংলিশে বলা হয় অ্যাটম। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা পরমাণু, এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা অণু। পরমাণু কিভাবে নামটা আসলো? খ্রিস্টপূর্ব 460 অব্দে গ্রিক দার্শনিক লুসিপাস ও ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেন যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। এই কণিকার নাম দেন তারা অ্যাটম। প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, এই কণিকার নাম দেন ডেমোক্রিটাস ও লুসিপাস অ্যাটমা। গ্রিক ভাষায় একে যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে নট, এবং TOMA টমা, এটা ইংলিশে কনভার্ট করলে হয় ডিভাইজিবল। ডিভাইজিবলের বাংলা হচ্ছে বিভাজ্য। নট ডিভাইজিবল মানে অবিভাজ্য। আধুনিক বিজ্ঞানীগণ বলেন যে পরমাণু হচ্ছে বিভাজ্য। এর মাঝখানে আরও আমরা বিভিন্ন ইতিহাস বলতে পারি, এরিস্টটলের কথা, নিউটনের কথা, জন ডাল্টনের কথা। যেহেতু আমাদের অ্যাডমিশনে আসলে কম সময়ে বেশি ইনফরমেশন জানা গুরুত্বপূর্ণ, যে ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা ফোকাস করব। আধুনিক বিজ্ঞানীগণ এসে দেখলো না পরমাণু হচ্ছে বিভাজ্য, এবং পরমাণুকে ভাঙলে যা পাওয়া যায় তাকে বলা হয় মূল কণিকা, ইংলিশে বলা হয় এলিমেন্টারি পার্টিকেল। তাহলে মূল কণিকা কি? পরমাণুকে ভাঙলে যে সকল অতি সূক্ষ্ম কণিকা পাওয়া যায় তাদেরকে মূল কণিকা বলে, বা যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে বলা হয় মূল কণিকা। মূল কণিকার সংখ্যা প্রায় 200টি। এই মূল কণিকাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্থায়ী মূল কণিকা, একটাকে বলা হয় অস্থায়ী মূল কণিকা, এবং আরেকটাকে আমরা বলি কম্পোজিট মূল কণিকা। তাহলে মূল কণিকাকে কয়ভাবে ভাগ করা হয়? 3 ভাবে ভাগ করা হয়: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা। পার্মানেন্ট এলিমেন্টারি পার্টিকেল কি? আমরা জানি যে হাইড্রোজেনও পরমাণু, কার্বনও পরমাণু, নাইট্রোজেনের পরমাণু, জিঙ্কও পরমাণু, ইউরেনিয়ামের পরমাণু, এবং 118 নম্বর মৌল অর্গানিজমও কি পরমাণু। এখানে যে তোমরা দেখতেছো বিভিন্ন ধরনের পরমাণু, প্রত্যেকটা পরমাণুর মধ্যে যে সকল কণিকা বাধ্যতামূলক থাকে সেই সকল কণিকাকে বলি আমরা স্থায়ী মূল কণিকা। যে সকল কণিকা সকল পরমাণুতে পাওয়া যায় তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকার সংখ্যা 3টি, আমরা মনে রাখতে পারি পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা কি? যে সকল কণিকা অল্প সময়ের জন্য পরমাণুতে পাওয়া যায় তাদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকার সংখ্যা 100+, বা কিছু কিছু বইয়ে বলছে 120+। অস্থায়ী মূল কণিকা যেমন আমরা নাম জানি, এখানে লিখি আমরা, যেমন আমরা জানি নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্রাভিটন, বোসন বা বোসন বলো তোমরা, মিউন, এবং আরেকটাকে আমরা বলি পাইন। বাজারে আমাদের 17টা রাইটারের বই আছে কেমিস্ট্রি। 17টা রাইটারের বই মিলে এই 8টা নাম উল্লেখ আছে: নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্রাভিটন, বোসন, মিউন, পাইন। এখন এই 8টির নাম আমরা কিভাবে মনে রাখবো? এভাবে আমরা মনে রাখতে পারি
তোমার এলাকায় সাপোজ একটা আন্টি আসলো, তাকে আমরা কি বলবো? যেহেতু নতুন এলাকায় এসেছে, নিউ আন্টি। আন্টি আমরা কি খুঁজি বলো তো? সাধারণত তোমরা কি খোঁজো? মেয়ে, তাই না? কি টাইপের মেয়ে দরকার? পাজি। ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে কাদেরকে আমরা পাজি বলি? যারা সাধারণত এই বয়সে রিলেশন করে বা পার্কে ঘুরে বেড়ে সময় নষ্ট করে। তাহলে নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। কি বললাম? নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। আন্টির মেয়ে মন পাক আর না পাক, তুমি মনে রাখতে পারলে অবশ্যই অবশ্যই অ্যাডমিশনে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা উত্তর করতে পারবে। তাহলে অস্থায়ী মূলকণিকা 8টা আমরা নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, এভাবে আমরা মনে রাখবো। কম্পোজিট কণিকা কি? অস্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে যে কণিকাগুলোর ভর বেশি তাদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ, এটাই বেশি পরীক্ষায় আসে। কম্পোজিট কণিকা দুই প্রকার, একটাকে বলা হয় আলফা কণিকা, একটাকে বলা হয় ডিউটেরন কণিকা। আলফা কণিকা, একটাকে বলা হয় ডিউটেরন কণিকা। মানে আলফা কণিকা এবং ডিউটেরন কণিকা, এটাকে আমরা মনে রাখবো ডিয়ার আলফা। আমরা চিঠি লিখি না প্রিয় বন্ধু, এখানে আমরা চিঠি লিখতেছি ডিয়ার আলফা, তোমার বন্ধুর নাম আলফা, প্রিয় আলফা। ডিয়ারতে ডিউটেরন, আলফাতে আলফা কণিকা। এখন তোমাদের মনে হতে পারে স্যার এই নামগুলো কিভাবে আমরা মনে রাখবো? এই 3টা কণিকা মনে না রাখলেও আমাদের মনেই থাকবে। আমরা মনে রাখবো ডিয়ার আলফা, ডিউটেরন এবং আলফা কণিকা হচ্ছে কম্পোজিট কণিকা। এই 3টা তো মনে থাকবেই, যেটাই আসুক পরীক্ষায় এগুলো সবই হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তা তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে পরমাণুতে কয়টি কণিকা থাকে, তাহলে পরমাণুতে অসংখ্য কণিকা থাকে, 200-র মতো কণিকা থাকে। যদি বলা হয় পরমাণুর অভ্যন্তরে স্থায়ী কণিকা কয়টি, তাহলে হবে 3টি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর অভ্যন্তরে স্থায়ী কণিকা কয়টি? 3টি। আর যদি বলি পরমাণুতে কয়টি কণিকা থাকে, অসংখ্যটি বা 200টি। এখন আমরা জানবো স্থায়ী কণিকা সমূহের পরিচিতি। স্থায়ী কণিকা সমূহের পরিচিতি, এখান থেকে কিন্তু অ্যাডমিশনে কোশ্চেন আসে, সহজ কোশ্চেন, তবু অনেকে আমরা ভুল করি। স্থায়ী কণিকা কয়টা? 3টা। কি কি নাম? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। আমরা মনে রাখবো প্রত্যেকটা কণিকা সম্পর্কে আমাদের বাধ্যতামূলক 6টা করে জিনিস জানতেই হবে। প্রত্যেকটা কণিকা সম্বন্ধে কয়টা জিনিস জানতে হবে? কমপক্ষে 6টা। কি কি? আবিষ্কারক ও সাল, আপেক্ষিক ভর, আপেক্ষিক চার্জ, প্রকৃত ভর, প্রকৃত চার্জ এবং অবস্থান। আমার সাথে উল্লেখ করো যেন এখনই হয়ে যায়। প্রথমে জানতে হবে আবিষ্কারক, আবিষ্কারক ও সাল। তারপর আমরা জানব আপেক্ষিক ভর, তারপর আমরা জানব আপেক্ষিক চার্জ, প্রকৃত ভর, প্রকৃত চার্জ এবং অবস্থান। এই 6টা জিনিস কমপক্ষে জানতেই হবে আমাদের প্রত্যেকটা কণিকা সম্পর্কে। প্রোটনের আবিষ্কারককে রাদারফোর্ড, প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। ইলেকট্রনের আবিষ্কারক জে জে থমসন। জে জে মানে জোসেফ জন থমসনকে সংক্ষেপে আমরা বলি জে জে থমসন। নিউটনের আবিষ্কারক হচ্ছে জেমস চ্যাডউইক, জেমস চ্যাডউইক। তার সাথে আমাদের এই 3টা সাল খুবই গুরুত্বপূর্ণ। প্রোটনের আবিষ্কারের সাল কত? 1911। কিছু কিছু বইয়ে 1919 আছে, তোমরা দুইটাই মনে রাখবে। যদি 11 থাকে 11ই উত্তর হবে, 19 থাকে 19 দেবে। থমসন ইলেকট্রন আবিষ্কার করে 1897 সালে এবং নিউটন আবিষ্কার করেন 1932 সালে, চ্যাডউইক। এখন এই 3টা নাম মনে রাখতেও কিন্তু অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই। আমরা একটা সেন্টেন্স মনে রাখবো, ইট পরে নিচে, ইট পরে নিচে। রসইতে ইলেকট্রন, টতে থমসন, থমসন, পতে প্রোটন, রতে রাদারফোর্ড, নিতে নিউটন, চতে চ্যাডউইক, চ্যাডউইক। ইট পরে নিচে মনে রাখতে পারলে এই 3টা কণিকার
আবিষ্কারের নাম আমরা সহজেই মনে রাখতে পারবো। ইট পরে নিচে, আমি কোথায় পরে বলিনি, মনে না রাখলে কিন্তু মাথায় পড়তে পারে। বাংলা সিনেমার মতো মাথায় ইট পরে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারো। স্মৃতিশক্তি যাতে না হারাও, মনে রাখবা ইট পরে নিচে। আপেক্ষিক ভর, প্রোটনের আপেক্ষিক ভরকে আমরা 1 ধরি। ইলেকট্রনের 1837 ভাগের 1 ভাগ, কোনো বইয়ে লেখা আছে 1836 ভাগের 1 ভাগ, 1838 ভাগের 1 ভাগ, 1840 ভাগের 1 ভাগ, প্রত্যেকটাই ঠিক, একটা বললেই হলো। তার মানে আপেক্ষিকভাবে প্রোটন এবং নিউটনের ভরকে আমরা সমান ধরি। তার মানে ইলেকট্রনের ভর সবচেয়ে কম, প্রোটন নিউটনের 1837 ভাগের 1 ভাগ হচ্ছে ইলেকট্রন। আপেক্ষিক চার্জ +1 -1 0, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রকৃত ভর কত? 1.673 10⁻24 গ্রাম, 9.11 10⁻28 গ্রাম, 1.675 10⁻24 গ্রাম। মাঝে মাঝে গ্রাম না এসে কিন্তু কেজি আসে, কিলোগ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তার মানে 1 গ্রাম সমান 10⁻³ কেজি। তাহলে কেজি বললে কত হতো? -27 কেজি, -31 কেজি, -27 কেজি। কেজির ভেতরেও জি আছে, গ্রামেও জি আছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। ভর্তি পরীক্ষায় খেয়াল করবে যে গ্রাম আসে না কেজি আছে। কেজি হলে 3 সংখ্যা করে বাড়ায় দিবা, 27, 31, -27 কেজি। আশা করি বুঝতে পারছো। প্রকৃত চার্জ +1.6 10⁻⁻19 কুলম, -1.6 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে 0। অবস্থান, প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে। এটা হচ্ছে কক্ষপথে, শেলে। এটা হচ্ছে নিউক্লিয়াসে। তাহলে প্রত্যেকটা কণিকা সম্পর্কে আমাদের এই 6টা জিনিস জানতেই হবে। এছাড়া আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে অ্যাডমিশনের জন্য। যেমন ইলেকট্রন নামকরণ কে করেন? ইলেকট্রন নামকরণ করেন বিজ্ঞানী স্টোনি। আমরা মনে রাখবো ইলেকট্রনের নামকরণ কে করেছে? স্টোনি। ইলেকট্রনের চার্জ কে নির্ণয় করেন? ইলেকট্রনের চার্জ এটা নির্ণয় করেন কে? ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন রবার্ট মিলিকান বা মিলিকন, যেটাই বলো। ইলেকট্রনের চার্জ কে নির্ণয় করেন? রবার্ট মিলিকান। ইলেকট্রনের চার্জ নির্ণয় পরীক্ষার নাম কি? ইলেকট্রনের চার্জ নির্ণয়ের পরীক্ষার নাম কি? তৈলবিন্দু পরীক্ষা। ইলেকট্রনের চার্জ নির্ণয় পরীক্ষার নাম কি? তৈলবিন্দু পরীক্ষা। ইলেকট্রন আবিষ্কার হয়েছে যে, ইলেকট্রন আবিষ্কার পরীক্ষার নাম কি? ক্যাথোড রশ্মি পরীক্ষা। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়েছে। ইলেকট্রন আবিষ্কার হয়েছে কোন পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়েছে। ক্যাথোড রশ্মি আবিষ্কারককে এটাও একটু মনে রেখো, উইলিয়াম ক্রুক। উইলিয়াম ক্রুক ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। ক্যাথোড রশ্মির বর্ণ কি? গ্রিন, সবুজ বর্ণ, আমরা মনে রাখবো। ক্যাথোড রশ্মির বর্ণ কি? সবুজ। এবং ক্যাথোড রশ্মি হচ্ছে নেগেটিভ চার্জ। আমাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও প্রোটনের আবিষ্কারক আমরা জানি রাদারফোর্ড। যদি কখনো বলে যে প্রোটনের সত্যিকার আবিষ্কারককে, তাহলে উত্তর দিবা হচ্ছে গোলস্টেইন। কি উত্তর দিবা? গোলস্টেইন। প্রোটনের সত্যিকারের আবিষ্কারক হচ্ছে গোলস্টেইন। আর গোলস্টেইন না থাকলে দিবা রাদারফোর্ড। আর যদি রাদারফোর্ড না থাকে তাহলে উত্তর করবা গোলস্টেইন। আশা করি এই ছকটা তোমরা বুঝতে পারছো। এছাড়াও আমাদের আরও বেশ কিছু ইনফরমেশন লাগবে, এখানে লিখে দিই। চার্জের একক আছে 3টা। চার্জের একক কয়টি? 3টি। একটাকে বলি আমরা কুলম, একটা বলি ইএমইউ, একটাকে বলি ইএসইউ। তাহলে ইএমইউ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। এই 3টা এককের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় একক, এটা হচ্ছে তার চেয়ে ছোট মাঝারি একক, এটা হচ্ছে সবচেয়ে ছোট একক। 3 ভাই বোন থাকলে এটা হচ্ছে বড়, মাঝারি, এটা হচ্ছে ছোট। তা আমরা বলি 100 সেন্টিমিটারে 1 মিটার, বা 500 টাকার একটা নোট, 100 টাকার 5টি নোট। তাহলে ছোট এককের সংখ্যা বড় হয়, বড় এককের সংখ্যা ছোট হয়। মনে জান থাকে, ছোট এককের সংখ্যা বড়, বড় এককের সংখ্যা ছোট। তাহলে আমরা যদি বড় একক আর একটা দিলাম ছোট একক, তার মানে বড় একক থেকে যদি আমরা ছোট এককে যাই তাহলে গুণ হবে, ছোট একক থেকে বড় এককে গেলে
ভাগ হবে, যেন মন থাকে। তাহলে একক ছোট তাহলে সংখ্যা বড়, একক বড় সংখ্যা ছোট। এখন দেখো চার্জের একক বললাম তিনটা, তাহলে এই তিনটার মধ্যে হচ্ছে সম্পর্ক 1 ইএমইউ মানে 10 কুলম, যেহেতু এটা বড় একক সংখ্যা ছোট, ছোট একক সংখ্যা বড়, 3 গুণন 10⁻10 ইএসইউ, যেহেতু সবচেয়ে ছোট একক এই জন্য সংখ্যা বড়, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে অনেক সময় কোশ্চেন আসে যে ইলেকট্রনের চার্জ ইএমইউ এককে কত, কুলম থেকে আমরা ইএমইউ যাচ্ছি, তাহলে বড় এককে, তাহলে বড় এককে গেলে কি হয়, ভাগ কত দ্বারা ভাগ হবে 10, তার মানে হবে 1.6 10⁻20 ইএমইউ। এখন এখান থেকে যাব ইএসইউ, ইএসইউ মানে কি ছোট একক, ছোট একক গেলে কি হয় গুণ হয়, কত দ্বারা গুণ হবে এটা, তাহলে 3 আর 1.6 গুণ করলে 4.80, 10 20 10⁻10 ইএসইউ। আশা করি বুঝতে পারছো। তাহলে তিনটাই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আমরা মনে রাখবো। আর যদি বলে প্রোটনের চার্জ কি, সেম অ্যামাউন্ট, শুধু প্লাস হতো, এটা প্লাস হতো, এটার সামনেও প্লাস হতো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সামনের দিকে যাই, আমরা অনেক জিনিস শিখবো, আস্তে আস্তে সামনে গেলেই বুঝতে পারবে যে আমরা কত ইম্পর্টেন্ট জিনিস আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। একটা কোশ্চেন বলি তোমাদের, বললাম যে প্রোটনের চার্জ +1 কিন্তু নিউটনের চার্জ 0 কেন? তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করলাম। সবাই আমরা জানি যে প্রোটনের চার্জ +1, নিউটনের চার্জ 0, কিন্তু প্রশ্ন কেন? আচ্ছা, তার আগে আমি কয়েকটা কোশ্চেন একটু বলি, কিছু জিনিস শেখানোর চেষ্টা করি। আমরা পাইলাম মূল কণিকা 3টা, ইলেকট্রন প্রোটন নিউট্রন। আমার কোশ্চেন এদেরকে কি ভাঙা যায়? আমরা মনে রাখবো ইলেকট্রন হচ্ছে অবিভাজ্য, তার মানে প্রোটন আর নিউট্রন ভাঙা যায় বিভাজ্য। প্রোটন আর নিউট্রনকে ভাঙলে যা পাবো তাকে বলা হয় কোয়ার্ক। কোয়ার্ক, তাহলে কোয়ার্ক কি? পদার্থের মৌলিক উপাদানকে বলা হয় কোয়ার্ক। কোয়ার্ক প্রধানত দুই প্রকার, একটা বলে স্থায়ী কোয়ার্ক, একটা বলা হয় অস্থায়ী কোয়ার্ক। যে সকল কোয়ার্কের ভর কম তাদের বলা স্থায়ী কোয়ার্ক, যাদের ভর বেশি তাদের বলা অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী কোয়ার্ক দুইটা, একটাকে বলা হয় আপ, একটাকে বলা হয় ডাউন। অস্থায়ী কোয়ার্ক 4 প্রকার, একটাকে বলা হয় টপ, একটা বলা হয় বটম, একটাকে বলা হয় চার্ম, একটাকে বলা হয় স্ট্রং। স্ট্রংও বলে, কিছু বই স্ট্রেন্সও বলে, বললেই হলো। এখন এই যে আপ ডাউন, প্রতিটা আপ কোয়ার্কের চার্জ প্রোটন বা ইলেকট্রনের 3/2 পজিটিভ। প্রতিটা আপ কোয়ার্কের চার্জ প্রোটন বা ইলেকট্রনের যেটাই বলো তার 3/2 কত 2 ডাউন কোয়ার্কের চার্জ ইলেকট্রনের 3/1 এবং নেগেটিভ। তাহলে তোমাদের মনে হতে পারে স্যার এগুলো কেন বলতেছে, একটা কারণেই বলতেছে, একটু পরে বুঝতে পারবা। যেহেতু বললাম প্রোটন এবং নিউট্রন বিভাজ্য, তাহলে প্রোটন কি দ্বারা গঠিত, 2টি আপ এবং একটি ডাউন কোয়ার্ক দ্বারা প্রোটন গঠিত, নিউট্রন 2টি ডাউন এবং একটি আপ কোয়ার্ক দ্বারা গঠিত। ওকে, তা আমাদের প্রশ্ন ছিল প্রোটনের চার্জ +1 কেন? তাহলে আমরা জানি যে প্রোটন 2টা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত। এই চার্জগুলো কিন্তু হিউজ এক্সপেরিমেন্টের সাহায্যে এই চার্জ নির্ণয় করেছে। 3টা এক্সপেরিমেন্ট আছে, তোমাদের যদি জানার ইচ্ছা থাকে আমাকে বলিও, আমি চেষ্টা করব সেটা নিয়েও ইউটিউবে ভিডিও নিয়ে আসার। যেহেতু আমাদের ভর্তি পরীক্ষায় আসলে আমাদের উত্তরগুলোই বেশি দরকার, কম সময়ে বেশি জানতে হবে। তাহলে প্রোটনের চার্জ +1 কেন? প্রোটন 2টা আপ কোয়ার্ক, আপ কোয়ার্কের চার্জ কি, প্রোটনের 3/2 কয়টা আছে 2টা, ডাউন কোয়ার্ক কয়টা একটা 1/3, তাহলে 4/3 -1/3, লসাগু করলে 3 +4 -1 +3 3 +1, এই কারণে প্রোটনের চার্জ +1। এখন কোশ্চেন, নিউটনের চার্জ 0 কেন? আশা করি তোমরা এখন পারবে। নিউটনের চার্জ 0 কেন যদি আমরা এটা জিজ্ঞেস করি, নিউটনের চার্জ 0 কেন? নিউটন কিভাবে গঠিত, 2টা ডাউন, তাহলে 1/3, 2টা আছে, একটা আপ কোয়ার্ক 2/3, তাহলে -2/3 +2/3, তাহলে কত হবে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করে দেখাও, রিটেন পরীক্ষা আসতে পারে।
ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি, কিন্তু যদি আসে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করে দেখাও, একটি ইলেকট্রনের চার্জ নির্ণয়, একটু দ্রুত দেখাই তোমাদের জন্য। সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হলো, তাহলে এই মাইনাসটা এপাশে গিয়ে প্লাস লিখলাম ইলেকট্রন, তাহলে সোডিয়াম মাইনাস ইলেকট্রন সোডিয়াম প্লাস। তাহলে এটা মানে কি 1 মোল সোডিয়াম 1 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 1 মোল সোডিয়াম আয়নে পরিণত হয়। মোল কি? মোলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। কোনো কিছু আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করাকে মোল বলে। বা আমরা এটাও বলি যে কোনো কিছু 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে, তাহলে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক এন, মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 10⁻23টি অণু পরমাণু আয়ন, যে কোনো কিছুকে আমরা 1 মোল বলি। আর 1 মোলে ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে। আর আমরা জানি 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে হবে। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। তাহলে 1 মোল, তাহলে 6.023 10⁻23টি ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে সমান লিখতে পারবো আমরা 96,500 কুলম। আমরা বলছি একটি ইলেকট্রনের চার্জ 96,500 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ক্যালকুলেটরে মান বসাও, দেখবা 1.6 10⁻⁻19 কুলম। মান ঋণাত্মক হওয়ার কারণে সামনে কি লেখা হয়? মাইনাস লেখা হয়। আশা করি বুঝতে পারছো কিভাবে ইলেকট্রনের চার্জ নির্ণয় করা হয়। তাহলে পরমাণু এবং মূল কণিকা সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম এবং স্থায়ী কণিকাগুলোর পরিস্থিতি আমরা জানলাম। এখন আমরা একটা বিশেষ একটা টার্ম জানবো, যেটার নাম বলা হয় ভর ত্রুটি। ভর ত্রুটি, মাস ডিফেক্ট, ভর ত্রুটি। ভর ত্রুটি ফিজিক্সে তোমরা হয়তো বা পড়ছো, অনেকে কেমিস্ট্রিতে পড়োইনি। ভর ত্রুটির আইডিয়াটা কি? ভর ত্রুটি কি? কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর গঠনকারী উপাদান সময়ের ভরের যোগফল অপেক্ষা ভরের কিছুটা তারতম্য হতে পারে। ভরের এই তারতম্যকে ভর ত্রুটি বলে। কি বললাম আমি? কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর গঠনকারী উপাদান সময়ের ভরের যোগফল অপেক্ষা ভর কিছুটা কম বেশি হতে পারে। ভরের এই তারতম্যকে ভর ত্রুটি বলে। ভর ত্রুটি আমরা এক্স্যাক্টলি কিভাবে বের করি? ভর ত্রুটি সমান প্রোটনের ভর গুণন প্রোটন সংখ্যা নিউটনের ভর গুণন নিউটন সংখ্যা মাইনাস গঠিত নিউক্লিয়াসের ভর। গঠিত নিউক্লিয়াসের ভর। আইডিয়াটা তোমাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ একটা ছাগলের ওজন হচ্ছে 20 কেজি। এখন ছাগলের মাথা, 4টা পা, ভুঁড়ি বা মাংসগুলোকে তুমি আলাদা আলাদা করে তুমি ভর মাপলে দেখা যাচ্ছে ভর হয়ে গেল 22 কেজি। তা ভর ছিল ইনটেক অবস্থায় 20 কেজি, আলাদা আলাদা করার পরে হয়ে গেল 22 কেজি। তার 22 কেজি বিয়োগ 20 কেজি, এই যে ডিফারেন্স, এটাকে বলা হয় ভর ত্রুটি। গঠিত নিউক্লিয়াসের ভর এবং আলাদা আলাদা করে যখন প্রোটন নিউটনের ভর আমরা যোগ করতেছি, দেখা যাচ্ছে এদের ভর বেশি হচ্ছে গঠিত নিউক্লিয়াসের ভরের তুলনায়। এই পার্থক্যকে বলে আমরা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। একটু পার্থক্য করে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে বলছে হিলিয়ামের প্রকৃত ভর এত 4.002 AMU। একটি নিউটন ও প্রোটনের ভর যথাক্রমে এত এত হলে ভর ত্রুটি কত? তাহলে এখানে একটা শব্দ আছে AMU, এটা একটু ক্লিয়ার করি। এটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, বাংলায় বলা হয় পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক। AMU কি? কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর মৌলের প্রকৃত ভর নির্দেশ করে না। মৌলের প্রকৃত ভর নির্দেশ করার জন্য বিজ্ঞানীগণ যে একক প্রচলন করেন তাকে বলা হয় AMU। তাহলে এমইউ হচ্ছে কি? একটি পরমাণুর প্রকৃত ভর নির্দেশ করার জন্য বিজ্ঞানীগণ যে একক ব্যবহার করেন তার নামই হচ্ছে AMU। AMU কিভাবে নির্ণয় করা হয়? পারমাণবিক ভর একক কিভাবে নির্ণয় করা হয়? কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর
কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর তার 12 ভাগের 1 ভাগকে বলা হয় হচ্ছে পারমাণবিক ভর একক। তার মানে এটাকে যদি আমি আরো সাজিয়ে লিখি তাহলে 1/12 গুণন একটি কার্বন 12 পরমাণুর প্রকৃত ভর। তার মানে একটি কার্বন 12 পরমাণুর প্রকৃত ভরের 12 ভাগের 1 ভাগকে বলা হয় AMU। তাহলে 1/12 একটি কার্বন 12 পরমাণুর প্রকৃত ভর কত? আমরা জানি যে পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে মোল বলে। তার মানে কার্বন 12 পরমাণুর ভর কত? তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 6.023 10⁻23টি কার্বন পরমাণুর ভর হচ্ছে আমাদের 12 গ্রাম। তাহলে একে কত? তাহলে 12 বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাই এটা হবে 12 বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কাটলে আমরা কি পাবো? 1/6.023 10⁻23, তার মানে 1.6605 10⁻24 গ্রাম। কেজি বললে হবে 1.6605 10⁻27 কেজি। এটাকে বলা হয় 1 AMU। একটা পরমাণু প্রকৃত ভর নির্দেশ করা হয়। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তা আমরা যদি বলি সোডিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত, তাহলে হবে 23 ইন্টু AMU। 23 গুণন 1.6605 10⁻24 গুণ করে যা হবে এটা হচ্ছে সোডিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর। যদি বলতাম যে অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত, তাহলে অক্সিজেনের কত? 16 গুণন AMU। তার মানে আমরা বুঝতে পারছি কোনো কিছু পারমাণবিক ভর আমরা যা জানি তার সাথে AMU যে মানটা গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কোন একটা পরমাণুর প্রকৃত ভর নির্দেশ করে। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা ম্যাথটায় ফিরে যাই। তাহলে আমাদের প্রশ্ন ছিল ভর টুটির ম্যাথ আমরা কিভাবে করব। তাহলে বলছে হিলিয়ামের প্রকৃত ভর এত, একটি সোডিয়াম ও প্রোটনের ভর যথাক্রমে দেওয়া আছে। তাহলে প্রোটনের ভর কত দেওয়া আছে এখানে? 1.0075। হিলিয়ামে পারমাণবিক সংখ্যা 2, ভর কত? 4। তাহলে প্রোটন আছে 2টা, নিউট্রন আছে কয়টা? 2টা। তাহলে 2 দ্বারা গুণ প্লাস 1.0085 গুণন 2। গঠিত নিউক্লিয়াসের ভর কত দেওয়া আছে? এই যে এটা 4.002। গুণ করে দেখো কত আসে? 4.032 মাইনাস 4.002, তাহলে আমরা পাচ্ছি 0.03 AMU। বলছে ভর ত্রুটি কত, তাহলে এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি। এখানে চাইলে আমরা AMU কে 1.6605 10⁻27 কেজি করে এখান থেকে আমরা একটা মান পাবো এত কেজি। এখানে আরেকটা জিনিস বলছে নিউক্লিয়ার শক্তি। তা আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ থেকে জানি E = mc²। তাহলে এম এখানে যে মানটা পাচ্ছি সেটা এই মানটা এখানে লিখবে 3 গুণন 10⁸ গুণ করবা, তাহলে এত জুল। এটা হচ্ছে উত্তর। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এই যে ভরটুকু যে আমাদের কমে যাচ্ছে, তাহলে এই ভরটুকু কোথায় যাচ্ছে? আইনস্টাইনের যে আমরা ভর শক্তি সমীকরণ জানি E = mc², তার মানে ভরই হচ্ছে এক ধরনের শক্তি। শক্তি এবং ভর হচ্ছে একটা অভিন্ন রাশি। তার মানে এই ভরটুকু প্রোটন ও নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠনে সাহায্য করে, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়ার বন্ধন শক্তি। তার মানে এই ভরটুকু শক্তিতে রূপান্তরিত হয়। প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে, যেগুলো হয় নিউক্লিয়ার বন্ধন শক্তি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা সামনের দিকে যাই। তা আমরা বললাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন আমরা দুইটা টার্ম জানবো। একটাকে বলি আমরা পারমাণবিক সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ইংলিশে বলে অ্যাটমিক নাম্বার। আর একটাকে বলি আমরা পারমাণবিক ভর সংখ্যা, অ্যাটমিক মাস নাম্বার, যেটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। তাহলে পারমাণবিক সংখ্যা কি? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলি আমরা তার পারমাণবিক সংখ্যা, এবং কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বলি আমরা ভর সংখ্যা। তা আমরা একটা মৌল ধরলাম সোডিয়াম,
পারমাণবিক সংখ্যা কত 11, ভর কত 23। ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17, ভর হচ্ছে 35.5। এখন কোন একটা মৌল থেকে কিভাবে আমরা প্রোটন ইলেকট্রন নিউট্রন নির্ণয় করব? তাহলে প্রোটন যদি বলি তাহলে কয়টা হবে 11। আমরা জানি যে পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, কারণ পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। নিউটন সংখ্যা কীভাবে বের করা হয়? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে 23 থেকে 11 বাদ, তাহলে কত হবে 12। তাহলে এটা যদি করি, প্রোটন কত 17, ইলেকট্রনের কত 17, নিউটন কত, এখান থেকে এখানে বাদ দিলে 18.5 পারবো না আমরা? অনেক সময় দেখবা এইটা এভাবে থাকে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটাকে বলে আমরা আয়ন। আয়ন কখন হয়? ইলেকট্রন আদান প্রদানের ফলে পরমাণুর যে চার্জিত অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলা হয় আয়ন। তাহলে সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে প্রোটন কত 11, ইলেকট্রন কত হবে 11, যেহেতু একটা ছেড়ে দিয়েছে যেন 10, নিউটন কত 12, প্রোটন 17, ইলেকট্রন 17 হওয়ার কথা, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে এই জন্য হবে 18, নিউটন হচ্ছে 18.5। আশা করি বুঝতে পারছি। তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস থাকলে বেড়ে যাচ্ছে। এখন যদি তোমাকে এভাবে কোশ্চেন দিতাম, দেখো তো প্রোটন ইলেকট্রন নিউট্রন বের করতে পারো কিনা। বললাম O3 8 16 এর 10টি অণু নিউটন সংখ্যা কত? 10টি অণু নিউটন সংখ্যা কত? 10টি অণু নিউটন সংখ্যা কত? তাহলে আমরা নিউটন সংখ্যা কীভাবে বের করি? তাহলে A মাইনাস জেড মানে 16 মাইনাস 8। দেখো খেয়াল করে, এটা মানে কিন্তু অনিশ্চিত পরমাণু সংখ্যা। তাহলে পরমাণু সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে। পরমাণুর সংখ্যা কয়টা পরমাণু আছে? 3টা। কয়টা অণু বলছে? গুণন অণু সংখ্যা। তা আমরা মনে রাখবো, একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা গুণন পরমাণু সংখ্যা গুণন অণু সংখ্যা। তাহলে আমরা কত হবে 8 30 3 24 240টি, পারবো না? তাহলে আমরা যদি বলতাম N2 7 14 এর 15টি অণুর নিউটন সংখ্যা কত? 15টি অণুর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? তাহলে কত হতো? 14 7 2 15, তাহলে 7 30 210টি, পারবো না আমরা? তাহলে আশা করি পারবো আমরা। তার মানে আমরা বুঝলাম কোনো একটা পরমাণুর প্রকৃত সংকেত কিভাবে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে নিচে থাকবে পারমাণবিক সংখ্যা, উপরে থাকবে ভর সংখ্যা, এটা হচ্ছে চার্জ সংখ্যা, নিচে হচ্ছে অনিশ্চিত পরমাণু সংখ্যা। তাহলে একটা পরমাণুর প্রকৃত সংকেত হচ্ছে এটা। বাম দিকে এখানে থাকবে পারমাণবিক সংখ্যা, উপরে থাকবে ভর সংখ্যা, এটা থাকবে চার্জ সংখ্যা, নিচে থাকবে অনিশ্চিত পরমাণু সংখ্যা। তোমাকে যদি এইভাবে কোশ্চেন দেয় তুমি উত্তর করতে পারবে কিনা দেখো তো। তোমাকে বললাম কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে কার্বনেট যৌগমূলকে মোট ইলেকট্রন হিসাব করো। যৌগমূলক কি? একাধিক পরমাণুগুচ্ছ যুক্ত হয়ে যদি একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে তাকে আমরা বলি যৌগমূলক। যৌগমূলক দুই ধরনের, ক্যাটায়ন এবং অ্যানায়ন যৌগমূলক। যেমন আমরা দেখছি অ্যামোনিয়াম আয়ন, ফসফেনিয়াম আয়ন, এগুলো হচ্ছে ক্যাটায়ন যৌগমূলক। কার্বনেট আয়ন, সালফেট আয়ন, ফসফেট আয়ন, এগুলো হচ্ছে অ্যানায়ন যৌগমূলক। আশা করি তোমরা এই যৌগমূলকগুলোর সাথে পরিচিত। তাহলে এখানে আমাদের বলছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে কার্বনের যৌগমূলকে মোট ইলেকট্রন হিসাব করো। তাহলে CO3 2 মাইনাস, কার্বনের পারমাণবিক সংখ্যা 6 মানে কি? প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা কত 6, কার্বন কয়টা আছে? একটা, নতুন পরমাণু মানে প্লাস। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8, আমার ইলেকট্রন কত 8, পরমাণু কয়টা আছে? 3টা। মাইনাস কখন হয়? যখন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যোগ হবে 6 3 8 24 2, তাহলে আমাদের কত হবে 32। পারবো না? যদি সেম কোশ্চেনটা এটার ক্ষেত্রে আসতো তাহলে কীভাবে বের করতাম? যে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো। সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, পরমাণু কয়টা আছে? একটা। অক্সিজেনের কত? 8, 4 দ্বারা গুণ 2, তাহলে 16 4 32 2,
আমরা কত পাচ্ছি 2 দিয়ে 4 6 0 তো 50টি, কত হতো 50টি, পারবো না আমরা? এখন সেম কোশ্চেনটা যদি এভাবে আসতো তোমরা তাহলে কিভাবে উত্তর করতা? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে কার্বনের যৌগমূলকে মোট যোজন ইলেকট্রন কতটি? যোজন ইলেকট্রন কতটি? আর যোজন ইলেকট্রন কি তোমরা কি জানো? এই কোশ্চেনটা তিনভাবে আসতে পারে: যোজন ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তিনটা একই কথা, মানে কোনো একটা পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে বলা হয় সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে যোজন ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। তাহলে CO3 এর ভ্যালেন্স ইলেকট্রন বের করতে বলছে, যোজন ইলেকট্রন। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের দ্বিতীয়, এটাই তো সর্ববহিস্থ শক্তি স্তর। তো কটা ইলেকট্রন আছে? 4টা। তুমি KLMN এভাবে করতে পারো, প্রথম সালে 2টি ইলেকট্রন থাকে, পরের সালে 8টা নাই, তখন কটাও থাকবে? 4টা। যেভাবে তুমি বুঝতে পারো। অক্সিজেনে 1s2 2s2 2p4। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে কটা ইলেকট্রন আছে? 6। KLMN করলে প্রথমে 2, তারপরে কত? তো 6, যেহেতু 8টা নেই। তাহলে বের করে যদি 4, কটা পরমাণু আছে? একটা। 6 গুণন 3 মাইনাস আছে প্লাস, কত হবে? 318 20 24টি। পারবো না আমরা? তোমরা একটা কোশ্চেন দিই, আশা করি একবারে ক্লিয়ার হয়ে যাবে। যদি বলতাম যে SO4 এর ভ্যালেন্স ইলেকট্রন কতটি, কীভাবে করবা? তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা হলো 1s2 2s2 2p6 3s2 3p4। কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে KLMN করলে কি হতো? প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 6টা, সেম কথাই। তাহলে SO4 তাহলে 6 পরমাণু কয়টা আছে? একটা। এটা বের করাই আছে 6 4 2, তাহলে 6 4 6 24 2 32টি। পারবো না আমরা? আশা করি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। যদি এইভাবে কোশ্চেন আসতো, তোমরা উত্তর করো তো দেখি পারো কিনা। বললাম এ নামে একটা অজানা মৌল, তার ইলেকট্রন বিন্যাস আছে 2 8 18। এই একটা অজানা মৌল, তার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 2 8 18 এবং নিউটন সংখ্যা 35 হলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? 2 নম্বর কোশ্চেন। এই মৌলটির নাম কি? এই মৌলটির নাম কি? তোমরা একটা কাজ করো, ভিডিওটা পজ করে উত্তর করার চেষ্টা করো। আমি 10 বার বলবো, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখি এখন মিলিয়ে দিই। তাহলে A2 প্লাস কখন হয়? A2 প্লাস এ 2টা ইলেকট্রন ছেড়ে দেবে, তখন কিন্তু A2 প্লাস হয়। তার মানে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিলেই তো ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়। তার মানে এখানে যদি পারমাণবিক সংখ্যা 10 থাকে, তাহলে এখানে কি কত হবে? পারমাণবিক সংখ্যা 10ই হবে। এখানে ইলেকট্রন যদি 10 হয়, তাহলে এখানে ইলেকট্রন কত হবে? 8 হবে। তার মানে তুমি দেখতেছো A2 প্লাস, তার ইলেকট্রন দেওয়া আছে 2 8 18। 2 আর মানে 10 আর 18 কত হয়? 28। তার মানে এখানে যদি হতো 30, তাহলে 2 প্লাস হওয়ার কারণে এখানে ইলেকট্রন হতো কত? 28। বুঝতে পারছো কি? তার মানে এখানে ইলেকট্রন ছিল 30, প্রোটনও ছিল 30। এখানে প্রোটন তো 30ই থাকবে, কারণ প্রোটন হচ্ছে কোনো একটা মৌলের প্রকৃত পরিচয় বহন করে। কোনো একটা মৌলের প্রকৃত পরিচয়কে বহন করে প্রোটন সংখ্যা। ইলেকট্রন কটা হবে? 28টা, কারণ 2টা চলে গেছে, এই জন্য 2 প্লাস হয়েছে। তা আমরা জানি প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয় কি? ভর সংখ্যা। তা বলছে ভর সংখ্যা কত? তাহলে প্রোটন কত? প্রোটন হচ্ছে 30, নিউট্রন কত? 35। ভর সংখ্যা কত হবে? 65 হবে। ভর সংখ্যা কত হবে? 65 হবে। বুঝতে পারছো কি? এখন এ মৌলটির নাম কি? তাহলে প্রোটনের সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে 30। পারমাণবিক সংখ্যা মৌলের নাম কি? জিঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। যাদের উত্তর মিলছে তারা জানাতে পারো যে স্যার আমরা আগে উত্তর পেয়েছি। এখন আমরা জানবো তেজস্ক্রিয়তা নিয়ে। তেজস্ক্রিয়তা নাম শুনলে সবাই কিন্তু ফিজিক্স মনে করে,
কিন্তু তেজস্ক্রিয়তা থেকে কোশ্চেন আসে, শর্টকাটে যতটুকু লাগে আমরা বোঝানোর চেষ্টা করব। তেজস্ক্রিয় মৌল কি? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। যে সকল মৌল হতে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাদের বলে তেজস্ক্রিয় মৌল। যে সকল মৌল হতে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাদেরকে বলে তেজস্ক্রিয় মৌল। এবং আলফা বিটা গামা রশ্মি নির্গমনের আলফা বিটা গামা রশ্মি নির্গমনের পদ্ধতিকে বা প্রসেসকে তেজস্ক্রিয়তা বলে। তাহলে কোনো একটা মৌল হতে যদি আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, এই যে প্রসেস বা পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হয়? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা অবিরাম, উদ্দেশ্যহীন এবং অনিয়ন্ত্রিত প্রসেস। একবার শুরু হলে চলতেই থাকে, অবিরাম একটা প্রক্রিয়া। তেজস্ক্রিয়তা কাদের হয় বা তেজস্ক্রিয় মৌল কারা? যাদের পারমাণবিক সংখ্যা 82+, তারা সাধারণত তেজস্ক্রিয় মৌল হয়। যেমন পোলোনিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো সবাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। দেখতেছে যে পারমাণবিক সংখ্যা কিন্তু 82+। তেজস্ক্রিয় মৌল সাধারণত কি হয়? সাধারণত দেখা যায় যে প্রোটন আর নিউট্রনের অনুপাত যে সকল মৌলের ক্ষেত্রে 1:1.5 হয় তারা সাধারণত তেজস্ক্রিয় মৌল হয়। সেই সকল মৌলের নিউক্লিয়াস পরিবর্তন হয়ে ভারী মৌলগুলো থেকে আস্তে আস্তে ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। প্রোটন এবং নিউট্রনের অনুপাত 1:1.5 মানে কি? প্রোটন যদি হয় 10টা, নিউট্রন হবে 15টা। প্রোটন যদি হয় 50টা, তাহলে নিউট্রন হবে 75টা। আশা করি বুঝতে পারছো। তার মানে ভারী মৌলগুলো সাধারণত তেজস্ক্রিয় মৌল হয়। এখন বললাম আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। আলফা হচ্ছে পজিটিভ চার্জ, বিটা হচ্ছে নেগেটিভ, গামা হচ্ছে নিরপেক্ষ। আলফা কি? আলফা কণা কি? হিলিয়াম 242+কে বলি আমরা আলফা কণা। হিলিয়ামের 2 ধনাত্মক নিউক্লিয়াসকে বলা আলফা কণা। বিটা কণা কি? 0-1e, এটাকে বলা হয় বিটা কণা। আর গামা হচ্ছে রশ্মি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। গামা রশ্মি, গামা রশ্মি হলে কিছুই পরিবর্তন হয় না, চার্জ, ভর কিছুই নেই। ওকে, তাহলে আমরা যদি দেখি কোনো একটা মৌল দেওয়া আছে, মনে করো দেওয়া আছে সিলিকন, বা সিলিকন না দিয়ে সালফার দিলাম, সালফার দেওয়া আছে 1632। মনে করো বলছে এখান থেকে আলফা কণা বের হয়ে গেছে। কি কণা বের হয়ে গেছে? আলফা। আলফা কণা যদি বের হয় তো ভর 4 কমবে, পারমাণবিক সংখ্যা 2 কমবে। ভর যদি 4 কমে তাহলে হবে 28। পারমাণবিক সংখ্যা কত কমবে? 2। 2 কমলে কত হবে? পারমাণবিক সংখ্যা যদি 2 কমে তাহলে হবে 14। তাহলে মৌলটা কি হবে? সিলিকন। আশা করি বুঝতে পারছো। বুঝো না? আরো একটা রিপিট করে বলি। কার্বন 6-14 দেওয়া আছে, বললো এখান থেকে আলফা কণা বের হয়েছে। তাহলে ভর কত কমবে? 4। তাহলে কত হবে? 10। পারমাণবিক সংখ্যা কত কমবে? 2। তাহলে কত হবে? 4। তাহলে উত্তর কি হবে বলো তো? বেরিলিয়াম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। কোন একটা মৌল থেকে যদি বিটা কণা বের হয়ে যায়, মনে করো দেওয়া আছে, মনে করো নাইট্রোজেন 7-14, ছোট ছোট মৌল দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। বললো বিটা কণা বের হয়, কোন একটা মৌল থেকে বিটা কণা বের হওয়া মানে তাহলে ভর অপরিবর্তিত থাকবে আর প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। প্রোটন সংখ্যা 1 বেড়ে যাওয়া মানে এটা কি হবে? অক্সিজেন হবে। আমরা ধরে নিচ্ছি বাবা বোঝার জন্য। আরো একটা উদাহরণ দিই। মনে করো দেওয়া আছে হচ্ছে অক্সিজেন 8-16, বলছে এখান থেকে বিটা কণা বের হয়েছে, তাহলে ভর থাকবে অপরিবর্তিত, প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে 9, তার কত হবে? ক্লোরিন হবে। আর যদি কোনো একটা মৌল থেকে গামা রশ্মি বের হয়ে যায়, মনে করো এখান থেকে বলছে গামা রশ্মি বের হয়ে গেছে, তাহলে কার্বনই থাকবে 14-6 থাকবে। তার মানে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কোনো কিছু পরিবর্তন হয় না যদি গামা রশ্মি বের হয়ে যায়। আশা করি তেজস্ক্রিয়তা এইটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা জানবো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেছে? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখান থেকে বেশ কিছু ইনফরমেশন লাগে, আমরা একটু সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব। এখান থেকে আমাদের লাগে উপকরণ কয়টি? উপকরণ হচ্ছে 4টি। কি কি? আলফা কণা, পাতলা সোনার পাত, পাতলা সোনার পাত, জিঙ্ক সালফাইড পর্দা,
আর একটা হচ্ছে লেট ব্লক। তাহলে আলফা কণা কি? হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে বলি আমরা আলফা কণা। এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণার সোর্স হিসেবে নেওয়া হয়েছিল রেডিয়াম বা পোলোনিয়াম বলা হয়। রেডিয়ামটা আমরা মনে রাখবো, রেডিয়াম ম্যাক্সিমাম বইয়ে বলে। পাতলা সোনার পাতে পুরুত্ব কত? 0.404 সেন্টিমিটার। কিছু কিছু বইয়ে কিন্তু 3টা জিরো বলে, এটা একটু মনে রাখো। হাজারিনাগ স্যারে বলছে 4টা জিরো, 0. একদম ইন্ডিভিজুয়ালি 4.04 সেন্টিমিটার। কিছু কিছু বইয়ে বলছে 0.004 সেন্টিমিটার, বা এটাকে এইভাবে লেখা থাকতে পারে 4 গুণন 10⁻⁻4 সেন্টিমিটার, বা 4 গুণন 10⁻⁻6 মিটার, 4 গুণন 10 আমাদের 3 ন্যানোমিটার। সবগুলোই কিন্তু ঠিক, কিন্তু আমরা এটা মনে রাখবো মেডিকেলের জন্য বিশেষ করে। জিঙ্ক সালফাইড পর্দা কেন ব্যবহার করা হয়েছে? জিঙ্ক সালফাইড পর্দা এখানে ডিটেক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, আলফা কণা সোনার পাত ভেদ করে বেঁকে যাচ্ছে কিনা এটা, বা ভেদ করে যাচ্ছে কিনা এটা বোঝার জন্য কি ব্যবহার করা হয়েছিল জিঙ্ক সালফাইড পর্দা। লেড ব্লক কোথায়? রেডিয়াম বা পোলোনিয়াম মৌল যেখানে রাখা হয় আলফা কণার সোর্স হিসেবে, সেটা হচ্ছে লেড ব্লক। এখানে আমরা পর্যবেক্ষণ পাই 3টা। 99% আলফা কণা পাতলা সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। কয়েকটি কণা তাদের গতিপথ পরিবর্তন করে। খুবই কম সংখ্যক কণা, 20,000-এর মধ্যে একটি ওই পথে ফিরে আসে। আমরা যদি বলতে 1 লক্ষ কণা আলফা কণা আছে, তাহলে পাতলা সোনার পথের উপরে ফেললে কয়টা কণা ওই পথে ফিরে আসছে? 20,000-এর মধ্যে একটি, তাহলে 1 লক্ষের মধ্যে উত্তর হতো 5টি। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু রাদারফোর্ড নিজে করেননি, তার নির্দেশে তার দুজন সহকারী, নাম হচ্ছে গাইগার ও মাসডেন। গাইগার ও মাসডেন। অনেকে মনে করে রাদারফোর্ড মনে হয় নিজে এই পরীক্ষা করছে, না। 1909 সালে রাদারফোর্ডের নির্দেশে তার দুজন সহকারী গাইগার ও মাসডেন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন, কিন্তু এই পরীক্ষার সিদ্ধান্তগুলো কিন্তু রাদারফোর্ড দিয়েছেন, এই জন্য বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। পরমাণু মডেল, পরমাণু মডেল এগুলো আমাদের একটু সংক্ষেপে জানা উচিত। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে কোনটা এই মডেলের কথা নয়। মডেল কি? মডেল মানে কি? নায়ক নায়িকা র্যামশ করে, অস্বাভাবিক ভঙ্গিতে হাঁটাহাঁটি করে, জাহিদ খান ডিগবাজি দেয়, এক্সপার্ট ডিগবাজি এক্সপার্ট, এগুলো কি মডেল? না। বিজ্ঞানের মডেল হচ্ছে যুক্তি নির্ভর গবেষণা। যুক্তি নির্ভর গবেষণাকে বলা হয় হচ্ছে মডেল। সেই যুক্তি নির্ভর গবেষণা যদি পরমাণু হয় তাহলে পরমাণু মডেল। বেশ কিছু মডেল আছে, একটা বলা হয় থমসন পরমাণু মডেল, থমসন পরমাণু মডেল। একটাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। একটাকে বলা হয় নিলস বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এই 3টা মডেল হচ্ছে আমাদের কাছে সবচেয়ে পপুলার, বিশেষ করে 2 আর 3। এছাড়াও আরও 2টা মডেল আছে, জেনে রাখতে পারো। বোর সমারফিল্ড মডেল, একটাকে বলা হয় তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল, পরমাণু মডেল। তা থমসন পরমাণু মডেলের 4টা নাম আছে, একটু বিশেষভাবে জেনে রেখো। থমসন পরমাণু মডেল আরেক নাম হচ্ছে তরমুজ মডেল, বা এটাকে বলা হয় কিসমিস পুডিং মডেল, পুডিং মডেল। এটাকে বলা হয় তরমুজ পুডিং মডেল। সব লোভনীয় খাবার, মনে হচ্ছে স্যার খাবার নিয়ে পড়াশোনা করাচ্ছেন কিনা। এটা আরেক নাম হচ্ছে প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেল। আমরা মনে রাখবো মডেলটা দেওয়া আছে 1898 সালে। ইলেকট্রন আবিষ্কার করছে যে থমসন 1897 সালে, তার 1 বছর পর 1898 সালে এই মডেল দেওয়া হয়েছে। কেন তরমুজ মডেল বলা হয়? এক্স্যাক্টলি তরমুজের ভেতরে যেমন এসিডে থাকে, তেমনি পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো ছড়িয়ে এসিডে থাকে, এবং তরমুজের মেজর অংশ কি? লাল জলীয় অংশ। তেমনি পরমাণুর হচ্ছে অবিচ্ছিন্নভাবে থাকে হচ্ছে পজিটিভ চার্জ, বিচ্ছিন্নভাবে থাকে নেগেটিভ চার্জ। পরমাণু হচ্ছে ধনাত্মক তড়িতায়িত গোলক। এটাই হচ্ছে থমসন পরমাণু মডেল। বা পুডিংয়ের ভেতরে কিসমিসগুলো সিওরি অ্যাসিডে থাকে, আর পুডিংটা পুরোটাই থাকে। তার মানে কিসমিস এবং হচ্ছে তরমুজের বীজ মানে আমরা এক্স্যাক্টলি ইলেকট্রন বুঝেছি, আর লাল জলীয় অংশ আর পুডিং মানে এক্স্যাক্টলি পজিটিভ চার্জ বুঝেছি। রাদারফোর্ড পরমাণু মডেলের আরেক নাম হচ্ছে সৌর মডেল। আর একটা নাম আছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, সোলার সিস্টেম অ্যাটম মডেল। এই মডেলটা দেওয়া হয়েছে 1911 সালে। রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এটা খুবই গুরুত্বপূর্ণ।
এর আরেক নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। কোয়ান্টাম মডেল ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এটা দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে রাদারফোর্ড মডেল। আর এটা দেওয়া হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। এটা হচ্ছে 1913 সালে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর। বোর সমরফিল পরমাণু মডেল 1916 সালে দেওয়া হয়েছে এটা। তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল এটা দেওয়া হয়েছে হচ্ছে ডি ব্রুগলি 1924 সালে। ফ্রান্সের পদার্থবিজ্ঞানী হচ্ছে ডি ব্রুগলি। তিনি বলেছে ইলেকট্রনের দ্বৈত নীতি। ইলেকট্রনের মধ্যে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। তার সমীকরণ বলা হয় ল্যামডা সমান H/m/v। তার মানে কোনো কিছু যদি ভর এবং বেগ থাকে তার তরঙ্গ ধর্ম পাওয়া যাবে। এই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ডি ব্রুগলির তরঙ্গ দৈর্ঘ্য। এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের থেকে আমরা কি পাই? রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা স্বীকার্য পাই হচ্ছে 5টা। শর্টকাটে কি? পরমাণুর আকার নিয়ে একটা ধারণা দিয়েছে, 2 নম্বর নিউক্লিয়াস নিয়ে, চার্জ নিরপেক্ষতা, এভাবে তোমরা মনে রাখতে পারো সংক্ষেপে। তারপরে সৌর মডেল কেন বলেছে, এবং সবার শেষে 2টা হচ্ছে বল আছে, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল। আমি সংক্ষেপে তোমাদের জন্য একটু বলি যেন এখান থেকে কোশ্চেন আসলে পারো। পরমাণু হচ্ছে ক্ষুদ্র গোলাকৃতি কণা। এর 2টা অংশ রয়েছে, একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অংশ। পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে থাকে, এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। পরমাণুর কেন্দ্রে যতগুলো পজিটিভ চার্জ থাকে অনুরূপ সংখ্যক নেগেটিভ চার্জ কেন্দ্র বহির্ভূত অঞ্চলে অবিরাম ঘুরতে থাকে, তাই সকল পরমাণুর চার্জ নিরপেক্ষ। সৌর মডেল কেন বলা হয়? সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘোরে, তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে, তাই এই মডেলকে বলা হয় সৌর মডেল। কেন্দ্রমুখী বল, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির গতির দিক আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল। আর ইলেকট্রনের ঘূর্ণনের জন্য বাইরের দিকে বল কাজ করে, তাকে বলে কেন্দ্র বিমুখী বল। এই 2 বলের মান সমান এবং বিপরীতমুখী। সীমাবদ্ধতা পাই আমরা কি? তুলনা করাটা এখানে সমস্যা হয়েছে। তুলনা কি? গ্রহকে আকর্ষণ করে, ইলেকট্রনকে বিকর্ষণ করে। গ্রহগুলো হচ্ছে চার্জহীন আর ইলেকট্রন হচ্ছে চার্জিত, এবং চার্জিতর সাথে অচার্জিত বস্তুর তুলনা করা হয়েছে, এটা একটা সমস্যা। 2 নম্বর সীমাবদ্ধতা ম্যাক্সওয়েল তত্ত্ব। ম্যাক্সওয়েল তত্ত্ব কি? পদার্থবিদ্যার নিয়ম অনুসারে কোনো চার্জিত বস্তু বৃত্তাকার পথে ঘুরলে অবিরাম শক্তি বিকরণ করার কথা। শক্তি বিকরণ করলে ব্যাসার্ধ হ্রাস পেয়ে ইলেকট্রন অবস্থান কোথায় হওয়ার কথা? নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, যা বাস্তবে কখনোই ঘটে না। তারপরে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা এই মডেলে নেই। তারপরে আমাদের ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি। ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা এই মডেলে নেই। আরও একটা জিনিস আমরা মনে রাখব, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করবে তার কোনো ধারণা এই মডেলে নেই। অর্থাৎ একাধিক ইলেকট্রন যদি থাকে তার ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ইলেকট্রন প্রদক্ষিণ করবে তার ধারণা নেই। খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা মনে রাখবো রাদারফোর্ড পরমাণু মানে 5:5, 5টা স্বীকার্য, 5টা হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে বোর পরমাণু মডেল এটাও আমরা একটু জেনে ফেলি। বোর পরমাণু মডেলকে বলা হয় 3:3 মডেল। 3:3 তার মানে প্রস্তাব 3টা, সীমাবদ্ধতা হতে 3টা। প্রস্তাব কি? প্রথম হচ্ছে অরবিট বা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, অরবিট বা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 3 নম্বর হচ্ছে শক্তির শোষণ ও শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, শক্তির শোষণ, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শর্টকাটে বলি, অরবিট বা শক্তি স্তর কি? অনেক সময় বলে অরবিট শক্তি স্তরের ধারণা কে দিয়েছে? নিলস বোর, ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর। তা অরবিট কি? নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আবর্তনের জন্য সুনির্দিষ্ট পথ সময়কে বলা হয় অরবিট। অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে 1, 2, 3। এন এর মান 1 মানে কে শেল, এন এর মানে 2 মানে এল শেল, এম শেল, কিন্তু এন এর মান কখনো 0 হতে পারবে না। নিউক্লিয়াসের কাছাকাছি শেলের শক্তি কম, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তার শক্তি তত বেশি। কে এল এম এন, কার শক্তি বেশি? এন এর বেশি, এম এর কম, সবচেয়ে কম হচ্ছে কে। ক্লিয়ার? কৌণিক ভরবেগ, প্রতিটা শক্তি স্তরে কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর গুণিত। mvr সমান nh/2π। তার মানে প্রথম শক্তি স্তর h/2π, দ্বিতীয় শক্তি স্তর 2h/2π। তবে এর মানে শক্তি স্তর সংখ্যা, m মানে ইলেকট্রনের ভর, v মানে ইলেকট্রনের গতিবেগ, r মানে
আমাদের ব্যাসার্ধ, আর পাই মানে তো বুঝতেছো, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, মান হচ্ছে 6.626 10⁻34 জুল সেকেন্ড এসআই এককে, বা 6.626 10⁻27 আর্ক সেকেন্ড সিজিএস এককে। শক্তি শোষণ ও শক্তি বিকিরণ, কোন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি শোষণ হয় না, বিকিরণ হয় না। যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন হয় শক্তি শোষণ, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসলে শক্তির হয় বিকিরণ। মনে করো এখানে আমরা দুইটা শক্তি স্তর ধরলাম, এটা হচ্ছে E1 কক্ষ বিশিষ্ট, এখানে E2 কক্ষ বিশিষ্ট। E2 মাইনাস E1 এটা হচ্ছে এইচ মিউ, এখান থেকে এখানে গেলে এটা হচ্ছে শোষিত শক্তি, দুই তলা থেকে এখানে আসলে বিকিরিত শক্তি। তার মানে এই যে ডেল্টা ই এটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, এই যে মানটা এখানে আমরা পাই। আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা যেটাকে আমরা বলি কম্পাঙ্ক, পারবো না আমরা। আচ্ছা, এছাড়াও আমাদের আরও এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে এখানে। আর বোর পরমাণু মডেলের সফলতা কি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। সবাই মনে করে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, না বাবা, এটারও বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এটারও পারে, এটারও পারে। এক্স্যাক্টলি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা লিমিটেশন হচ্ছে হাইজেনবার্গের নীতির সাথে বোর পরমাণু মডেলের যে নীতির একটু অসামঞ্জস্যতা হয়। বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ সুনির্দিষ্ট, যা হাইজেনবার্গের নীতির কি পরিপন্থী। এখন এখানে আরো কিছু শব্দ আছে, একটা হচ্ছে আইসোটোপ, জানতে হবে, দ্রুত একটু বলি, পরীক্ষায় আসে। মনে রাখবো বাবা, আইসো মানে সেম, আইসো হচ্ছে গ্রিক শব্দ, এই গ্রিক শব্দকে ইংলিশে কনভার্ট করা হয় সেম, বা বাংলায় হচ্ছে একই। তার মানে মনে রাখবো আইসো যে কোনো প্রশ্নের উত্তর তার শেষ বর্ণের মধ্যে আছে। কোথায়? শেষ বর্ণের মধ্যে উত্তর লুকিয়ে আছে, শেষ বর্ণের মধ্যে। ওকে, তাহলে পতে কি? প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যার আরেক নাম কি? পারমাণবিক সংখ্যা। মানে পারমাণবিক সংখ্যা কি? একই, ভিন্ন কোথায়? ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। মনে রাখবো আইসোটোপ হয় একই মৌলের। কি হয়? একই মৌল। এই কিওয়ার্ডটা বের করা খুবই গুরুত্বপূর্ণ, একই মৌলের। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ 1 1 2 1 3 এরকম আমরা বলি। হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হচ্ছে 7টা, 1 4 থেকে 1 7, এই 4টা পাওয়া যায় গবেষণাগারে, আর এই 3টা পাওয়া যায় প্রকৃতিতে। এটাকে বলা হয় প্রোটিয়াম, প্রোটিয়াম। এটাকে বলা হয় ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। এটাকে বলা হয় ট্রিটিয়াম। যেমন আমরা ভারী পানির সংকেত বলি D2O, এই ডি মানে হচ্ছে ডিউটেরিয়াম। তো হাইড্রোজেন 1 1 1 2, দেখো খেয়াল করে যে এখানে প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা কি ভিন্ন। তাহলে একই মৌলে একাধিক ভর বিশিষ্ট পরমাণুর সংখ্যাকে পরস্পরের আইসোটোপ বলে। তা যদি বলে আইসোটোপ কিসের কারণে সৃষ্টি হয়, তা আমরা মনে রাখবো নিউটন সংখ্যার ভিন্নতার কারণে। কিসের? এখানে দেখো প্রোটনে একটা, ইলেকট্রনে একটা, নিউটন কত? 0টা। এখানে প্রোটনে একটা, ইলেকট্রনে একটা, নিউটন কত? 1। এখানে প্রোটনে 1, ইলেকট্রনে 1, নিউটন 3 থেকে একবার দিলে 2। তাহলে আইসোটোপ কেন সৃষ্টি হয়? নিউটন সংখ্যার ভিন্নতার কারণে। আর আইসোটোপের নামের উদ্ভাবক হচ্ছে ফ্রেডরিক সোডি। আইসোটোপের নামের উদ্ভাবককে ফ্রেডরিক সোডি। এবং প্রকৃতিতে 118টা মৌলের প্রায় 1300টি আইসোটোপ আছে। তা আমরা মনে রাখবো দুইটা মৌলের প্রকৃতিতে আইসোটোপ নাই, সেটা হচ্ছে সোডিয়াম এবং হচ্ছে গোল্ড, অরাম। এই দুটা মৌলের প্রকৃতিতে আইসোটোপ নাই, আর সকল মৌলের আইসোটোপ আছে। আশা করি বুঝতে পারছি। তার আইসোর সকল প্রশ্নের উত্তর কোথায় আছে? শেষ বর্ণের মধ্যে। পথে প্রোটন সংখ্যা সমান, তাহলে ভর সংখ্যা ভিন্ন। আর একটা হচ্ছে আইসো বার, র আছে। র মানে কি? ভর, ভরের মধ্যে র আছে, তাহলে ভর সংখ্যা সমান। তাহলে এক্স্যাক্টলি ভিন্ন কি? ভর সংখ্যা সমান, তার মানে পারমাণবিক সংখ্যা আমাদের ভিন্ন। আমরা মনে রাখবো আইসোবার এগুলো হয় হচ্ছে ভিন্ন মৌলে, আইসোটোপ হয় শুধুমাত্র একই মৌলে। তাহলে ভর সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা ভিন্ন। আমরা লিখলাম কপার 29 65, জিঙ্ক 30 65। দেখো দুটো মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা কি সেম। তা আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে আইসোবার। একটা উদাহরণ দিই, নাইট্রোজেন লিখলাম 7 14 এবং কার্বনের 6 14। দেখো পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা কি সেম, তাহলে আইসোবার। একটা হচ্ছে আইসোটোন, শেষে কি আছে? এন। এন মানে কি? নিউট্রন।
নিউটন সংখ্যা সমান, তার মানে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা উভয়ই কি ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা উভয়ই ভিন্ন। আইসোটোন নিউটন সংখ্যা সমান। উদাহরণ দেই, যেমন আমি লিখলাম যে নাইট্রোজেন 7 14, এখানে ডিফারেন্স করলে কত পাই? 7 পাই আমরা। তার সাথে আমরা পরে মোটরটা লিখলাম 15। তো দেখো এটা হচ্ছে আইসোটোন। কার্বন লিখলাম, মনে করো কার্বন 6 14, ডিফারেন্স করলে কত? 8। 8 আর সাথে কত? 15। তো এটা হচ্ছে কি আইসোটোন। আশা করি বুঝতে পারছো। প্রথমটা ডিফারেন্স করে পরের মূলক প্রোটন সংখ্যার সাথে যোগ করে লিখবো, তাহলেই আইসোটোন হয়ে যাবে। আশা করি এই তিনটা বুঝতে পারছি। তাহলে আইসোটোপের বা আইসোর সকল প্রশ্নের উত্তর আছে শেষ বর্ণের মধ্যে। যদি এমন আসতো যে সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, নিয়ন, এদের নাম কি? তা আমাদের আইসো মানে খেয়াল করতে হবে কিসের মিল আছে। দেখো এখানে ইলেকট্রন কয়টা? 10, এখানে ইলেকট্রন 10, এখানে ইলেকট্রন 10, নিয়নের ইলেকট্রন কত? 10টা। যদি ইলেকট্রন সমান, এটা বলা আইসো ইলেকট্রন। কি বলা হয়? আইসো ইলেকট্রন বা ইলেকট্রিক আমরা বলি, ইলেকট্রনও বলতে পারো বা আইসো ইলেকট্রিকও আমরা বলতে পারি। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এটা বেশি বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইসো ইলেকট্রন একটা উদাহরণ দিই, পটাশিয়াম প্লাস, আর্গন, ক্লোরিন মাইনাস, এদের নাম কি বললো? ইলেকট্রন কয়টা? এখানে 18, এখানেও 18, এখানেও 18। আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন কি? যে সকল পরমাণু বা আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরে আইসো ইলেকট্রন বলে। আশা করি বুঝতে পারছি। যদি এভাবে কোশ্চেন আসতো সোডিয়াম 11 23, মনে করা আসলো পটাশিয়াম 19 39, এদের নাম কি? যদি আমরা দেখি নিউট্রন মাইনাস প্রোটনের অন্তর সমান, নিউট্রন মাইনাস প্রোটনের অন্তর সমান, তাদেরকে বলা আইসো ডায়াফার। কি বলা হয়? আইসো ডায়াফার। সংক্ষেপে লিখলাম আইসো ডায়াফার। তাহলে নিউটন এখানে কত হয় দেখো তো? 12। এখানে নিউটন কত হয়? 20। প্রোটন কত হয়? 11। প্রোটন কত হয়? 19। তাহলে নিউটন মাইনাস প্রোটন যদি করি, তাহলে 12 11 1, 20 19 1, তাই এদেরকে আমরা কি বলতে পারবো? আইসো ডায়াফার। যদি বলতাম সোডিয়াম 11 23, ক্লোরিন 9 19, তাদেরকে নাম কি বলা হবে? তাহলে নিউট্রন মাইনাস প্রোটন করে দেখো, নিউট্রন মাইনাস প্রোটন, তাহলে 23 থেকে 11 বাদ দিলে 12, প্রোটন 11, তাহলে 1, 19 থেকে 9 বাদ দিলে 10 9 1, তাহলে এই দুটো কি পরস্পরে কি আইসো ডায়াফার। আশা করি বুঝতে পারছো। যদি এভাবে কোশ্চেন আসতো যে আসলো F2 এবং HCl কি? দেখো এখানে পরমাণু সংখ্যা কত? 2টা, এখানে পরমাণু সংখ্যা কত? 2টা, ইলেকট্রন সংখ্যা কয়টা? দেখো তো ইলেকট্রন সংখ্যা, ফ্লোরিনের কত? 9 আছে, কয়টা? 2টা, 9 2 18, এখানে ইলেকট্রন সংখ্যা কত? এখানে দেখো তো, তাহলে হাইড্রোজেন 1, ফ্লোরিনের 17, 18। তা আমরা যদি দেখি পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটাই সমান, তাদের আমরা বলি আইসো স্টার। কি বলি? আইসো স্টার। ভুল করা যাবে না কিন্তু, আইসো স্টার। আরেকটা উদাহরণ দিই, মনে করো বললাম N2CO, কি নাম? এখানেও পরমাণু 2টা, এখানেও পরমাণু কয়টা? 2টা। নাইট্রোজেনের ইলেকট্রন কত? 7 আর 2টা আছে, তাহলে 14। এখানে ইলেকট্রন কত? 6 আর 8 14। এটা হচ্ছে কি আইসো স্টার। পারবো না আমরা? তাহলে আশা করি আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটন যেই আসুক আমরা এগুলো পারবো। আর একটা আছে, সেটাকে বলা আইসোমার। কি বলা হয়? আইসোমার। সংক্ষেপে একটু বলেই দিই আইসোমার। যেমন আমরা লিখি CH3 CH2OH, এটা বলা ইথেনল বা ইথেইল অ্যালকোহল। CH3O CH3, এটা বলা ডাইমিথিল ইথার। তাহলে অ্যালকোহল, ইথেনল, ডাইমিথিল ইথার, এই দুটাকে যদি আমরা এইভাবে লিখতাম C2H6O, তখন দেখো দুইটারই আণবিক সংকেত এক। তাহলে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন হলে তাদেরকে পরস্পরে কি বলা হয়? আইসোমার বলা হয়। আশা করি আইসোটোপ, আইসোবার, আইসোটন এগুলো আসলে আমরা পারবো। তাহলে আইসোর সকল প্রশ্নের উত্তর কোথায় আছে? শেষ বর্ণের মধ্যে আছে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন বা আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার সকল প্রশ্ন আসলে আমরা পারবো না। তা তোমাদের একটা কোশ্চেন দিই, তোমরা একটু জানাও তো কমেন্টে যে তোমরা বুঝতে পারছো কি না। যদি তোমাকে বলতাম নাইট্রোজেনের 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস এবং ম্যাগনেসিয়াম 2 প্লাস, এই তিনটাকে আমরা পরস্পরে কি বলতে পারবো? তোমরা এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে। তা তোমাদের মেডিভার্সিটির প্রথম লেকচার আজকে আমরা কমপ্লিট করলাম, দ্বিতীয় লেকচার আমরা নিয়ে আসব। তাহলে প্রথম লেকচারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে
এবং তোমরা যারা মেডিভার্সিটি কেমিস্ট্রি প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু মানিক কেমিস্ট্রি কেয়ারের যা আমার সঙ্গে মানিক স্যারের সাথে তোমরা যুক্ত হতে পারো। তা তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।